আজকে যে আর্টিকেলটা আমরা পড়বো এটা ইন্ডিয়ান এক্সপ্রেসের 21 মে এডিশনে পাবলিশ হয়েছে। ইউরোপ শিফট টু সেন্টার অফ দিল্লিস ফ্রেম ইজ ওয়েলকাম। ইউরোপের সাথে ইন্ডিয়ার একটা গ্রোয়িং পার্টনারশিপ রিসেন্টলি তৈরি হয়েছে। বিভিন্ন স্ট্র্যাটেজিক দিক থেকে, ট্রেডের দিক থেকে, বিভিন্ন নতুন এগ্রিমেন্ট বা প্যাক্টের দিক থেকে ইন্ডিয়া আর ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু আরো স্ট্রং হচ্ছে, আরো নিবিড় হচ্ছে। তো সেটা নিয়ে আর্টিকেলটা। এটা তোমাদের WBCS হোক কি PSC মিসলেনিয়াস হোক, ডেসক্রিপটিভ পেপারের এরকম টাইপের টপিকের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো চলো পড়া যাক। Prime Minister Narendra Modi's trip to the Netherlands, Sweden, Norway, and Italy underscores how far India's perception of and engagement with Europe has evolved. যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড সেগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি, হাইলাইট করে দিয়েছি। আন্ডারস্কোর কথাটার মানেই হলো কোনো কিছু ইম্পর্টেন্টকে আন্ডারলাইন করা, পারসেপশন কথাটার মানে হচ্ছে উপলব্ধি করা। তো এই যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি ইউরোপের 4টে দেশে ঘুরে এলেন, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে আর ইটালি। তারই পুরো ট্রিপে অনেক নতুন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে কথা হয়েছে, নতুন প্যাক্ট সাইন হয়েছে, MOU সাইন হয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার যে এতদিন একটা ইউরোপের সাথে যে এঙ্গেজমেন্টের একটা পলিসি ছিল, ইউরোপের সাথে ট্রেড করার বা নতুন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তোলার যে একটা পলিসি ছিল, সেই পলিসিতে কিন্তু অনেক চেঞ্জ এসেছে, কারণ এটা কিছুদিন আগে অব্দিও ছিল না। এখন ইন্ডিয়া ইউরোপকে অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, আর ইউরোপও ইন্ডিয়াকে অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। তো সেই জন্যই এই ইভলভ কথাটা বলছি, মানে একটা এভলিউশন এসছে। তো সেই জন্যই এটা খুব ইম্পর্টেন্ট। থ্রু আউট দ্য কোল্ড ওয়ার, ইন্ডিয়াস অ্যাপ্রোচ টু ইউরোপ ওয়াজ শেপড লার্জলি বাই ইটস ক্লোজ ইকোনমিক অ্যান্ড ডিফেন্স টাইজ উইথ দ্য সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড ইটস রাইভেলরি উইথ দ্য ওয়েস্ট। রাইভেলরি কথাটা মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। তো পুরো শীতযুদ্ধের সময়টা, কোল্ড ওয়ারের সময়টা, ইন্ডিয়ার সাথে ইউরোপের যে সম্পর্ক ছিল সেটা কিসের উপরে ডিপেন্ডেন্ট ছিল? সেটা ছিল ইন্ডিয়ার সাথে সোভিয়েত ইউনিয়ন, মানে তৎকালীন যেটা USSR ছিল, তাদের সাথে। আমরা জানি যে সে সময় USSR আর ইন্ডিয়ার মধ্যে খুবই নিবিড় সম্পর্ক ছিল, একটা ডিপ এন্ড সম্পর্ক ছিল। কিন্তু অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের সাথে ইউরোপের দেশগুলোর কিন্তু সম্পর্ক একেবারেই ভালো ছিল না। তো সোভিয়েত ইউনিয়ন আর ওয়েস্টের কান্ট্রিজ, মানে ইউরোপের কান্ট্রিজ আর আমেরিকার মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, আর ইন্ডিয়ার সাথে সোভিয়েত ইউনিয়নের যে ভালো প্রচন্ড নিবিড় একটা সম্পর্ক ছিল, সেটার উপরেই কিন্তু ইন্ডিয়া ইউরোপের কি রিলেশন হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে থাকতো। কিন্তু সেটা এখন আর না, সেটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর প্রলংড নেগলেক্ট ইজ নাও গিভিং ওয়ে টু এক্সপ্যান্ডিং কোঅপারেশন। প্রলংড মানে কোনো কিছু দীর্ঘায়িত হওয়া, কোনো কিছু বহু লম্বা সময় ধরে চলা। তো এত বছর ধরে ইন্ডিয়া ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোর মধ্যে যে সম্পর্কটাকে নেগলেক্ট করা হয়েছে, সেটা এখন কি হচ্ছে, সেটা এখন সবাই অনুধাবন করতে পারছে, বুঝতে পারছে। সেই জন্য ইন্ডিয়ার সাথে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোর যে কোঅপারেশন, মানে সহযোগিতার এক্সপ্যান্ড করা প্রয়োজন, বাড়ানো প্রয়োজন, সেটা দুপক্ষ থেকে কিন্তু এখন রিয়েলাইজ করতে পারছে। Buoyed by the India EU FTA signed in January this year, following the 2024 India EFTA agreement, Europe has been increasingly entering India's strategic imagination despite the friction around Russia's invasion of Ukraine. তো বয়েজ মানে কি? ভেসে থাকা। আমরা জানি বয়েন্সি মানে প্লবতা। তো সেখান থেকে কি ভেসে আসছে, যে প্রথমে আমরা দেখলাম যে ইন্ডিয়ার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হলো এই জানুয়ারিতে এবছর 2026 সালে। আর 2024-এ কি হয়েছিল, ইন্ডিয়া EFTA এগ্রিমেন্ট সাইন হয়েছিল। EFTA কি? ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। EFTA কোন কোন কান্ট্রির সাথে? আইসল্যান্ড, লিংকেনস্টেইন, নরওয়ে আর সুইজারল্যান্ড। তো এই যে একের পর এক এগ্রিমেন্ট সাইন হচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে যে ইউরোপের সাথে ইন্ডিয়ার যে কৌশলগত দিক থেকে যে পার্টনারশিপ, সেটা কতটা ডিপেন্ড হচ্ছে এখন, কতটা সেটা স্ট্রং হয়ে উঠছে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যেটা। আর যদিও রাশিয়া যখন ইউক্রেনে ইনভেশন করলো, ইউক্রেনে হামলা চালালো, তারপরে ইউরোপের সাথে ইন্ডিয়ার একটা টানাপোড়েন তৈরি হয়েছিল। ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো বলছিল যে ইন্ডিয়া তো কোনো নিউট্রাল একটা স্টান্স নিয়ে আছে, তারা কেন, ইন্ডিয়া কেন ইউক্রেনকে সাপোর্ট করছে না। অবভিয়াসলি ইন্ডিয়ার সাথে রাশিয়ার রিলেশন এত পুরনো, এত গভীর, যে ইন্ডিয়ার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না যে একতরফাভাবে ইউক্রেনকে সাপোর্ট করা। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোর সাথে সেই নিয়ে একটা কষাকষি চলছিল, একটা টানাপোড়েন চলছিল। কিন্তু তা সত্ত্বেও কিন্তু এতগুলো এগ্রিমেন্ট সাইন হয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে দুপক্ষই কিন্তু একে অন্যকে প্রচন্ড ইম্পর্টেন্স দিচ্ছে। The shift comes at a time when traditional alignments are under growing strain. An unpredictable American president, an ever-deepening partnership between India's ally Russia and competitor China, and a fragile detente between Beijing and Washington reflected in the Trump-Xi summit. তো কোন কোন ফ্যাক্টর থেকে ইন্ডিয়া আর ইউরোপ ঠিক করলো যে আমাদের পার্টনারশিপ আরো বাড়াতে হবে? ফার্স্ট ফ্যাক্টর কি? আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এতটাই আনপ্রেডিক্টেবল যে কে তার বন্ধু, কে শত্রু, কার সাথে কখন কি রিলেশন করে দেবে, কার সাথে কার উপরে কখন ট্যারিফ বসিয়ে দেবে, সেটা গোটা ওয়ার্ল্ডে কেউ প্রেডিক্ট করতে পারছে না। তো সুতরাং এরকম একটা যদি অ্যালায়েন্স, মানে অ্যালায়েন্সের পার্টনার যদি এরকম আনপ্রেডিক্টেবল হয়, অবভিয়াসলি ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো তার থেকে দূরে সরে যাবে, আর ইন্ডিয়া তো অবভিয়াসলি তার থেকে দূরে সরে যাবে। তো সেই জন্য এটা একটা প্রথম নিড যে ইন্ডিয়া ইউরোপের যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ সেটা আরো বাড়াতে হবে। সেকেন্ড, ইন্ডিয়ার সাথে রাশিয়ার এত দশকের পুরনো সম্পর্ক, কিন্তু তার সাথে সাথে এটাও দেখতে হবে যে রাশিয়া আর চায়নার মধ্যে যে সম্পর্ক, সেটা কিন্তু রিসেন্ট টাইমে ভীষণ ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে উঠেছে। কিন্তু চায়নার সাথে তো ইন্ডিয়ার কম্পারেটিভ একটা রিলেশন, একটা প্রতিদ্বন্দ্বী রিলেশন, একটা রাইভেলরি চলছে।
তো এখানে এই যে ইন্ডিয়ার সাথে রাশিয়ার খুব ভালো সম্পর্ক ছিল, রাশিয়ার সাথে চায়নার খুব ভালো সম্পর্ক আজকের দিনে তৈরি হয়েছে, আর আজকের দিনে ইন্ডিয়া আর চায়নার মধ্যে একটা তিক্ত সম্পর্ক আছে, কারণ চায়না পাকিস্তানকে আর্মস দিয়ে, ওয়েপন্স দিয়ে, ফান্ডিং দিয়ে হেল্প করে যাচ্ছে। তো সেটা মিলে যে আলটিমেটলি এটার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কিন্তু সব পক্ষই খুব সন্দিহান। তো এটাও একটা বড় ফ্যাক্টর। আর লাস্ট ফ্যাক্টর কি, কিছুদিন আগে অব্দিও আমেরিকা আর চায়নার মধ্যে একটা তিক্ত সম্পর্ক ছিল বিভিন্ন ট্রেড রিলেশন নিয়ে, মিলিটারি ডমিনেন্স নিয়ে। কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প চায়নার ভিজিটে গেলেন, বেজিং এ গেলেন শি জিনপিং এর সাথে ভিজিট করতে, সেখানে গিয়ে আমরা কি দেখলাম যে ট্রাম্প আর শির মিটিং এর পরে দুটো দেশের মধ্যে যে একটা টানাপোড়েন, একটা তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল, সেখানে অনেকটা সমঝোতা টাইপের একটা আহ, আহ, কিছু বেরিয়ে আসছে, এরকম আমরা দেখতে পেলাম। ডিটান্ট মানে হচ্ছে সমঝোতা, ঠিক আছে? তো এরকম যদি হয় যে আমেরিকার সাথে চায়নার সমঝোতাই হয়ে যায়, তাহলে পরে সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য মোটেও একটা ভালো খবর না। কারণ এতদিন আমেরিকা ইন্ডিয়াকে দেখতো এই এশিয়া যে রিজিয়ন আছে সেখানে চায়নাকে কাউন্টার করার জন্য একটা কাউন্টার চায়না ফোর্স হিসাবে আমেরিকা ইন্ডিয়াকে সাপোর্ট করতো। কিন্তু এখন দুটো দেশের মধ্যে এরকম যদি সমঝোতা হয়ে যায়, অবভিয়াসলি সেটা ইন্ডিয়ার জন্য কিন্তু ভালো খবর হবে না। তো এই ফ্যাক্টর গুলো আরো বেশি করে পুশ করেছে যাতে ইন্ডিয়া ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোর সাথে আলাদা করে রিলেশনশিপ বিল্ড আপ করে। নেক্সট, Europe is now central to India's pursuit of export markets, capital, advanced technology and green energy partnerships. হ্যাঁ, ইউরোপের দেশগুলো এখন ইন্ডিয়ার মেইন, যে ইন্ডিয়া কোথায় যাবে এক্সপোর্ট করার জন্য, ইন্ডিয়ার এত যে প্রোডাক্ট সেটা এক্সপোর্ট করার জন্য নতুন মার্কেট যদি আমরা খুঁজে বের করতে যাই, ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো কিন্তু একটা আদর্শ মার্কেট। সেখানে আমরা আর ইউরোপিয়ান মার্কেটগুলো থেকে আমরা ক্যাপিটালও পেতে পারি। ইউরোপের কোম্পানিগুলো যদি ইন্ডিয়াতে ইনভেস্ট করে, আরো নতুন নতুন অ্যাডভান্স টেকনোলজি, গ্রিন এনার্জি নিয়ে আমাদের দেশে ইনভেস্ট করে, তাহলে সেগুলো কিন্তু দুটো দেশের পক্ষে ভীষণ ভীষণ লাভজনক হবে। The PM's tour itinerary reflects the enormous potential that collaboration with some of the continent's smaller but highly capable economies can unlock. তো ইউরোপিয়ান যে কন্টিনেন্ট, যে মহাদেশ রয়েছে, তার মধ্যে কিছু কিছু ছোট দেশ কিন্তু তাদের হাই পোটেনশিয়াল রয়েছে, এনর্মাস মানে প্রচুর পরিমাণে পোটেনশিয়াল রয়েছে। তো সেই দেশগুলোকেই কিন্তু প্রধানমন্ত্রী এবারে তার ট্যুরের মধ্যে মেইন ফোকাস করেছিলেন। তো দ্য নেদারল্যান্ডস উইথ আ পপুলেশন অফ জাস্ট 18 মিলিয়ন, 18 মিলিয়ন মানে কত, 1,80,00,000, তাই তো, is a pivotal player in the global chip race because of ASML, the sole manufacturer of the advanced lithography machines needed to produce the most advanced semiconductors. নেদারল্যান্ডসে ওনার ভিজিট হয়েছিল। তো নেদারল্যান্ডসের জনসংখ্যা মোটে 1,80,00,000। ইন্ডিয়ার এক একটা স্টেটে 7-8 কোটি জনসংখ্যা। কিন্তু তা সত্ত্বেও নেদারল্যান্ডস কেন পিভটাল প্লেয়ার বলা হচ্ছে? পিভটাল মানে একেবারে নির্ণায়ক। এটা নির্ণায়ক প্লেয়ার কেন বলা হচ্ছে গ্লোবাল চিপ রেসে? কারণ নেদারল্যান্ডসের একটা কোম্পানি আছে ASML হোল্ডিংস। আমি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি আলাদা করে। এই ASML হোল্ডিংস এমন একমাত্র কোম্পানি যারা এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি প্রসেসের সাহায্যে, মানে তাদের কাছে এমন একটা মেশিন রয়েছে, সেই মেশিনটা এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফির সাহায্যে সেমিকন্ডাক্টরের মাইক্রোচিপের উপরে যে সূক্ষ্ম ডিজাইন হয়, মানে আমাদের মাথার চুলের কয়েক হাজার ভাগের এক ভাগ সূক্ষ্ম ডিজাইন, সেটা শুধুমাত্র এই কোম্পানির মেশিনই করতে পারে। তো বলা হয় যে পৃথিবীর যেখানে যা সেমিকন্ডাক্টরের চিপ তৈরি হচ্ছে সেটা কোথাও না কোথাও, কখনো না কখনো এই কোম্পানির প্রসেস, এই কোম্পানির মেশিনের মধ্যে দিয়েই গেছে। তো এরকম একটা কোম্পানি যার পুরো মনোপলি রয়েছে, সেই কোম্পানিটা সাথে টাটা ইলেকট্রনিক্সের, আমাদের দেশে টাটা ইলেকট্রনিক্সের MOU সাইন হয়েছে যে তারা গুজরাটের ধোলেরাতে যে সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরি হচ্ছে সেখানে তাদের মেশিন আর তাদের টেকনোলজি দেবে। তো অবভিয়াসলি এটা একটা বিশাল বিশাল পার্টনারশিপ, বিশাল বিশাল স্ট্র্যাটেজিক রিলেশন। তো সেই জন্য যেটা নেদারল্যান্ডসের ভিজিট সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল। এই যে ধোলেরা যেটা বললাম, দ্য ডিল বিটুইন ASML and টাটা ইলেকট্রনিক্স উইল সাপোর্ট স্কেলিং আপ অফ দ্য লেটার্স ফেব্রিকেশন প্ল্যান্ট ইন ধোলেরা, এটা অলরেডি বলেছে এখানে। In defense, India seeks to diversify procurement away from Russia, and in renewable energy, it requires both technological expertise and capital. এতদিন পর্যন্ত ডিফেন্সের ক্ষেত্রে সামরিক দিক থেকে আমরা দেখতাম আমাদের প্রচুর আর্মস ওয়েপন্স রাশিয়া থেকে আমরা ইম্পোর্ট করতাম। সেটা থেকে ইন্ডিয়া আরো ডাইভার্সিফাই করতে যাচ্ছে। ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো যেগুলোর নতুন নতুন অ্যাডভান্স টেকনোলজি রয়েছে ডিফেন্সের দিক থেকে, সেখান থেকেও কিন্তু ইন্ডিয়া প্রকিউরমেন্ট করা শুরু করেছে। আর রিনিউয়েবল এনার্জি, এই যে নর্ডিক কান্ট্রিজ গুলো রয়েছে, নরওয়ে, সুইডেন, এই সমস্ত কান্ট্রি কি রিনিউয়েবল এনার্জির দিক থেকে ভীষণ ভীষণ আপগ্রেডেড। তো এই সমস্ত দেশ থেকে টেকনোলজিক্যাল এক্সপার্টিস আর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন্ডিয়া নিয়ে আসার চেষ্টা করছে। ইউরোপ অলসো অফার্স অপরচুনিটিস ফর ইন্ডিয়াস ইউথ অ্যাজ দ্য ডায়াসপোরা অ্যাক্রস দ্য কন্টিনেন্ট কন্টিনিউস টু এক্সপ্যান্ড, ড্রিভেন বাই হাইলি স্কিল্ড ওয়ার্কার্স অ্যান্ড স্টুডেন্টস। মানে ইন্ডিয়ান ডায়াসপোরা যেটা ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে, তারা কিন্তু খুবই হাইলি স্কিল্ড আর স্টুডেন্ট রয়েছে। তো সেদিক থেকেও ইউরোপ কিন্তু ইন্ডিয়াকে অনেক অপরচুনিটি অলরেডি অফার করছে। ইন্ডিয়ার ইউথের জন্য ইউরোপের এই কান্ট্রিগুলো একটা বড় ডেস্টিনেশন। For Europe, meanwhile, India is a critical partner in its efforts to de-risk from a rising China. তো চায়নাকে যদি কাউন্টার করতে হয়, ইউরোপও এটা জানে যে চায়না যেভাবে গ্রোয়িং একটা ডমিনেন্স চলে আসছে ওয়ার্ল্ড পলিসিতে, সেখানে চায়নাকে কাউন্টার করতে হলে ইন্ডিয়া ছাড়া কোনো উপায় নেই। ইন্ডিয়ার সাথে ট্রেড বাড়াতেই হবে, ইন্ডিয়াকে একটা ক্রিটিক্যাল পার্টনার হিসেবে ট্রিট করতে হবে। তো সেই জন্য ইউরোপও কিন্তু ইন্ডিয়াকে একেবারে মূল ফোকাসে রাখছে। While the EU functions as a bloc of 27 member states, each country retains its own strategic priorities and foreign policy outlook.
যদিও ইউরোপিয়ান ইউনিয়নটা একটা 27টা মেম্বার দেশের একটা ব্লক হিসেবে কাজ করে, তা সত্ত্বেও কিন্তু প্রত্যেকটা কান্ট্রির নিজের ফরেন পলিসি কি হবে, নিজের কৌশলগত প্রায়োরিটি কি হবে সেটা মানে ডিসাইড করার নিজেদের পুরো ক্ষমতা রয়েছে। ইউরোপস সাব-রিজিয়নস টু ডিফার শার্পলি ইন দেয়ার পারসেপশনস অফ এক্সটার্নাল পাওয়ার্স। ইউরোপে যে আলাদা আলাদা রিজিয়ন রয়েছে, সেই রিজিয়নগুলো কিন্তু এক্সটার্নাল পাওয়ারের যে থ্রেট সেটাকে আলাদা আলাদা ভাবে তারা সেটাকে দেখে। ইন্ডিয়া অলরেডি এনজয়স স্ট্রং পার্টনারশিপস উইথ কি ওয়েস্টার্ন ইউরোপিয়ান পাওয়ার্স সাচ এস ফ্রান্স, নেদারল্যান্ডস এন্ড জার্মানি। মানে ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি এই যে দেশগুলো তাদের সাথে কিন্তু ইন্ডিয়ার অলরেডি খুব ভালো সম্পর্ক রয়েছে। And it has moved to deepen engagement with the Nordic countries while strengthening ties with Italy in the Indo-Mediterranean. তো নর্ডিক কান্ট্রিজ কোনগুলো? সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড, এইগুলো। তো তাদের সাথেও ইন্ডিয়া যেমন গ্রোয়িং পার্টনারশিপ করছে, তেমনি ইটালির মতো কান্ট্রি যেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত, তাদের সাথেও কিন্তু ইন্ডিয়া খুব ভালো পার্টনারশিপ গড়ে তুলছে। মোর মাস্ট বি ডান টু এঙ্গেজ উইথ দিস সাব-রিজিয়নস অ্যান্ড কাল্টিভেট ক্রস লিঙ্কেজেস ফর মাল্টিপল গেমস। আরো আমাদের প্রচেষ্টা করতে হবে যাতে ইউরোপের এক একটা রিজিয়ন ধরে সেসব রিজিয়নে যে যে দেশ আছে প্রত্যেকটা দেশের সাথে আমাদের আরো ভালো, আরো নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে। With geopolitical realignments, a fraying rules-based order, and the decreasing relevance of international institutions, India's ties with Europe can no longer be peripheral to its foreign policy. তো জিওপলিটিক্যাল যে রিঅ্যালাইনমেন্ট হচ্ছে, মানে ভূ রাজনৈতিক দিক থেকে যে ক্রমাগত পট পরিবর্তন হচ্ছে, ফ্রেইং রুল বেসড অর্ডার, ফ্রেইং মানে যেটা হচ্ছে ক্রমাগত ক্ষয়ে আসছে, যেটার একটা অবক্ষয় হচ্ছে, স্থানচ্যুত হচ্ছে, ঠিক আছে। এই যে রুল বেসড অর্ডার ছিল এতদিন, এখন তো আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা কোনো রুলই কোনো কেয়ার করছে না। কখনো বলছে যে আমরা কখনো তারা ভেনেজুয়েলার যেটা প্রেসিডেন্ট মাদুরো তাকে উঠিয়ে নিয়ে চলে এলো, আবার কখনো বলছে তারা গ্রিনল্যান্ডকে কিনে নেবে, যদি না বেচতে রাজি হয় তাহলে তারা ফোর্স পাঠিয়ে দেবে। তো এই যে রুল বেসড অর্ডার একটা কোল্যাপস করে যাচ্ছে। আর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন গুলো, ইউনাইটেড নেশনস বা আরো যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে, তারা কিছু করতে পারছে না। তারা জাস্ট মানে হাতে হাত ধরে তারা শুধু দেখতে বাধ্য হচ্ছে, কারণ যার কাছে পাওয়ার আছে সে যা বলছে তাই চলবে। তো সেই জন্য এইরকম একটা পরিস্থিতি যখন ভূ রাজনৈতিক দিক থেকে, তখন ইউরোপের দেশগুলোর সাথে ইন্ডিয়ার যে টাই আপ, সেটা কিন্তু আমাদের আরো বেশি বেশি করে ফোকাস করতে হবে। সেটাকে আর আমাদের যেটা ফরেন পলিসি, বিদেশ নীতির একেবারে মানে কম প্রায়োরিটির, সেটাকে আর দিলে চলবে না। সেটাকে আর সেকেন্ডারি হিসেবে আমরা ট্রিট করতে পারবো না, সেটাকে একটা সেন্ট্রাল পলিসিতে নিয়ে আসতে হবে। তো এটা ছিল পুরো আর্টিকেলটা। আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো খুব ভালোভাবে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো, কোনো জায়গা নিয়ে কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট করো। আর এটা তোমাদের ডেসক্রিপটিভ পেপারের জন্য, ডব্লিউবিসিএস হোক, পিএসসি মিসেলেনিয়াস হোক, ডেসক্রিপটিভ পেপারে এই টপিক, ট্রেড পলিসি রিলেটেড টপিকের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো চলো, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও আর কি কি টপিকে তোমাদের দরকার আর্টিকেল। তো আমি সেরকমই বানাবো। তো আজকে এত অবধি। নেক্সট দেখা হচ্ছে নতুন আর্টিকেল নিয়ে খুব তাড়াতাড়ি।